ভূমিকম্পের কারণে দাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিএনপির নেতাকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যান সহ ৩ জন আটক। শেখ হাসিনা রেহেনার প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৫ নভেম্বর। ক্ষমতা ও আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করা হবে না বললেন নাহিদ। আসসালামু আলাইকুম, সাজ টিভি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আক্তার মিষ্টি। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হচ্ছেন। শুক্রবার ও শনিবারের ভূমিকম্পের পর নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে ৬ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে দেখা গেছে মেয়েদের হল থেকে অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছেলেদের হল থেকেও শিক্ষার্থীরা বের হচ্ছেন, তবে অনেকে এখনও দ্বিধায় রয়েছেন। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হঠাৎ করে হল ছাড়ার নির্দেশের কারণে তারা সমস্যায় পড়েছেন, কারণ টিউশন, চাকরি ও অন্যান্য দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখা গেছে প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলেছেন বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ দীর্ঘমেয়াদী সমাধান নয়, আবার কেউ মনে করেছেন হাজী মোহাম্মদ মুহসিন হল ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা কর্মচারীদের ভবন দখলে নিয়েছিলেন। প্রশাসন সম্ভবত সেই কারণে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অনেক শিক্ষার্থী প্রশাসনের পদক্ষেপকে সমর্থনও দিয়েছেন। তারা বলেন, পুরনো ও ঝুঁকিপূর্ণ হলে থাকা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, তাই বাইরে থাকা নিরাপদ। গত শুক্রবারের ভূমিকম্পে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পরদিন আরও অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গত রাতে আতঙ্কিত হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ছাত্রীরা বাইরে বের হয়েছিলেন। ওই সময় কয়েকজন ছাত্রী প্যানিক অ্যাটাক ও আক্রান্ত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ হলে থাকার চেয়ে বাইরে থাকা নিরাপদ। সার্জেন্ট জহিরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইজমাইল নাহিদও জানিয়েছেন, তিনি এখনও ঠিক করেননি হল ছাড়বেন কিনা। গতকাল রাতে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন ৩ দফা দাবিতে। তারা চেয়েছিলেন বাধ্যতামূলক হল বন্ধের ঘোষণা স্থগিত করা, ঝুঁকিপূর্ণ হলে শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাধীনতা টাওয়ারে স্থানান্তর করা। তবে আজ সকালে তারা সেখানে উপস্থিত ছিলেন না। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির নেতা এস.এম. সারোয়ার ফকিরকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক সহ ৩ জনকে আটক করেছেন পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত 8:30টার দিকে উপজেলা পটিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের অনুসারী উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এস.এম. সারোয়ারকে সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষে প্রার্থী আক্তারুল আলম ফারুকের সমর্থন সাবেক চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলেসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর আগে পাটিয়া বাজারে তমাল বিএনপির নেতা করিম সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করলে সারোয়ার প্রতিবাদ জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর তোফায়েল আহমেদ তমাল লোকজন নিয়ে বাজারের একটি ঘরে বসে থাকা সারোয়ারের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে করিম সরকারপন্থী শতাধিক নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ৩ জনকে একটি ঘরে প্রায় ৩ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে এবং স্লোগান দিতে থাকে। পরে রাত 10:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহমেদ তমাল এবং শিবলিকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সারোয়ার অভিযোগ করে বলেন, বিএনপির নেতা ফারুকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে ব্যাপক মারধর করেছে। ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদিয়া জানান,
রাত 8:30টার দিকে সারোয়ারকে আহত অবস্থায় আনা হয়। তার বাম হাত ও বাম কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকনুজ্জামান বলেন, মারধরের ঘটনায় অবরুদ্ধ অবস্থায় থাকা 3 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানি হবে 25 নভেম্বর। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রোববার মামলায় আসামিদের পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সদস্য মোহাম্মদ খুরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানি তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তিনি এই মামলায় নিজের পক্ষে সাফাই দিতে রাজি হননি। মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের শুনানির সুযোগ পাচ্ছেন না। এর আগে 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় 32 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গত 31 জুলাই এটি সহ 3 মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারো সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য তা অটুট থাকবে। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি ধমকি পাচ্ছেন। তিনি বলেন, এমনকি পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার কথা বলেছে। এখনও প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বহাল রয়েছে। উল্লেখ করে তিনি তাদের সরানোর দাবি জানান। প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা সৎ প্রার্থী দিচ্ছি, এটাই আমাদের চমক। এটাই আমাদের 53 বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক। গণ অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব হলেও রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে। সংসদে গেলে এনসিপি সরকার বাস্তবায়নের কাজ করবে বলেও তিনি জানান। এ সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করেছে দলটি। সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসমিন জারা জানান, দলটির মনোনয়ন ফর্ম কিনেছেন 1484 জন। রবি ও সোমবার 2-3 ধরে আবু সাইদ কনভেনশন সেন্টারে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে দলটি।